হুম এই ভ্যালিডেশনের ক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদেরকে এখানে বলতেছে যে এই যে ইনকাম, হাউজিং এই কথাগুলো আনতে হবে। অর্থাৎ এখানে আছে কি ইনকাম, আপনি ইনকাম লিখতে পারবেন, ঠিক আছে। হাউজিং আছে, ইউটিলিটিস আছে, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট। কটা কথা আছে? ইনকাম, হাউজিং, ইউটিলিটিস তিনটা, হ্যাঁ 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ফুড, হ্যাঁ, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট। এছাড়া কিন্তু অন্য কোনো নাই। আপনি যদি এখানে ইনকাম লিখলেন, ফুড লিখতে পারবেন, কিন্তু আপনি যদি ট্রাভেল লিখেন তাহলে যেন আপনাকে কি দেখায়? এরর দেয়। অর্থাৎ যেইগুলো পারপাসে আপনি খরচ করবেন শুধু সেই পারপাস গুলা, মানে ওরা যা যা দিয়ে দিছে এই ক্যাটাগরি গুলো ছাড়া অন্য কোনো ক্যাটাগরিতে আপনি খরচ করতে পারেন। একটা মাসে অনেক পারপাসে আমাদের খরচ হয় না? ইনকাম তো আমরা ইনকাম করলাম, কিন্তু খরচের সময় কিন্তু বিভিন্ন ভাবে খরচ হতে পারে, তাই না? তো ওরা এটা বলতেছে যে না, আমার এই শীটে যতগুলো ক্যাটাগরি আছে শুধু সেই ক্যাটাগরি গুলোই দিতে পারবে, অন্য কোনো ক্যাটাগরি সে ভুলেও দিতে পারবে না। স্যার পিছন থেকে আপনারা কি শুনতে পাচ্ছেন? অন্য কাজ নিয়ে ব্যস্ত। আচ্ছা, এরপর দেখেন আমরা যদি এভাবে দাঁড়াই, আমাদের যদি ইনকাম হয়, এবার আমরা কি করব? আমরা এই যেহেতু বলছে যে অ্যাপ্লাই ভ্যালিডেশন উইদাউট লিস্ট, তো আমাকে কি করতে হবে? এটা একটা কিওয়ার্ড আপনি ধরতে পারেন। আইএলস এ যেমন কিওয়ার্ড ধরে ধরে আমরা জিনিস খুঁজি, তো এরকমই অ্যাপ্লাই ভ্যালিডেশন মানে ডাটা ভ্যালিডেশন মানে আমাকে কোথায় যেতে হবে? ডাটা ভ্যালিডেশন টুলে যেতে হবে বা ট্যাবে যেতে হবে। তো আমি যাব ডাটা ভ্যালিডেশন ট্যাবে, যাব গিয়ে ডাটা ভ্যালিডেশন এ আসবো। আসার ফলে এবার অ্যালাউ ফিল্ডে কাস্টম দিব, কারণ আমি নিজে ফর্মুলা লিখব। আমি নিজে ফর্মুলা লিখব। লেখার পরে এখানে ইজ ইকুয়াল টু আপনি বলে দিলেন যে ইনকাম। আপনি ইজ ইকুয়াল টু না বলেন, শুধু ইনকাম বলেন, ঠিক আছে। কমা দিয়ে যে তারপরে আপনি লিখতে পারেন কি হাউজিং। দুইটা দিলাম, তারপরে ওকে দিলাম। দেখেন কিছু আসে নাই। এরপরে একটু খেয়াল করি, হ্যাঁ, ডাটা ভ্যালিডেশনে যাব, সরি লিস্ট দিলাম, লিস্ট দিলাম আর ইনকাম হাউজিং লিখে দিলাম। তাহলে দেখেন লিস্ট আকারে কি চলে আসতেছে? ইনকাম আর হাউজিং চলে আসতেছে লিস্ট আকারে, ড্রপ ডাউন আকারে আসতেছে। এটা তারা নিষেধ করছে যে না, এটা দিতে পারবেন না। এরা বলতেছে যে না, এইটাও তুমি দিতে পারবে না, তুমি এমন কিছু একটা করবা যে এই লিস্টটাও যেন না আসে, এই যে এই ড্রপ ডাউনও যেন না আসে, কিন্তু হ্যাঁ উইদাউট লিস্ট। হ্যাঁ, তাহলে কি করতে হবে? আপনি এইভাবে লিখতে পারেন, কাস্টম লিখবেন, অ্যালাউ ফিল্ডে লিখবেন কাস্টম, আর এখানে আপনি বলবেন কি যে আমার যে সেলটা আছে সেটা হচ্ছে কি B9 ইজ ইকুয়াল টু, আপনি বলে দেন কি ইনকাম, ঠিক আছে। B9 ইজ ইকুয়াল টু ইনকাম, একটা লিখলাম। এরপরে আবার লিখবো কি B9 ইজ ইকুয়াল টু হাউজিং। হ্যাঁ, কমা দিয়েছি, কমা দিয়ে আবার B9 ইজ ইকুয়াল টু হাউজিং কথাটা লিখার আগে কি লিখেছি? অ্যাপোস্ট্রোফি এস দিয়েছি, ঠিক আছে। বড় তো করা যায়, কিন্তু বড় করে কি লাভ? এই ইনকাম আর হাউজিং, ঠিক আছে। এবার যদি আমি ওকে দেই, ওরা কি বলতেছে? এরর দেখাচ্ছে, ঠিক আছে। দেখেন আমি যখনই দুইটা ফাংশন লিখেছি, তাহলে আমাকে কি করতে হবে? এন্ড অথবা অর লিখতে হবে। অর, এটা এখনই তুলে না, পুরোটা হয় না, আমি বুঝাচ্ছি। আমি বলবো যে এই সময় আপনারা লেখেন। অর এর কাহিনীটা হচ্ছে যে কোনো একটা, এখানে যখন লিখবে
তখন ইনকাম অথবা হাউজিং যে কোনো একটা লিখতে পারবে। আর এন্ড হলে কি দুইটাই লিখতে হবে, দুইটাই লিখতে হবে। আর অর এর ক্ষেত্রে কি যে হয় ইনকাম লিখবে না হয় হাউজিং লিখবে। ওকে দেই, আচ্ছা দিলাম, ওকে দিলাম, নিয়ে নিল। দুইটা ফাংশন লেখার পরে আমি ওকে দিলাম। এখন আমি যদি ইনকাম লিখি এখানে, তাহলে কি করবে, দিচ্ছে আমাকে, কোনো ঝামেলা করতেছে না। আপনি যদি হাউজিং লেখেন তাহলে আপনাকে ইনপুট দিতে দিচ্ছে, কিন্তু আপনি যদি ট্রাভেল লেখেন তাহলে আপনাকে রেস্ট দিচ্ছে। অর্থাৎ আমার ভ্যালিডেশন হলো কিন্তু উইদাউট লিস্ট হলো। অর্থাৎ আমি এখানে ভ্যালিডেশনটা আমরা দেই অ্যাকচুয়ালি ইনপুট দেওয়ার সময়, ইনপুট দেওয়ার সময় যাতে ভুলভাল ইনপুট না দিতে পারি তার জন্যই আমরা ডাটা ভ্যালিডেশন দেই। আচ্ছা এখন দেখেন এই যে কি করলাম, আমি পুরো জিনিসটা তৈরি করার জন্য উইদাউট লিস্ট তৈরি করার জন্য আমরা কি করেছি, ডাটা ভ্যালিডেশন, এই যে ডাটা ভ্যালিডেশন ট্যাবে গিয়ে, সরি, ডাটা ভ্যালিডেশন ট্যাবে গিয়েছি, গিয়ে কাস্টম লিখে কি বলছি, ফর্মুলাতে লিখছি কি অর। অর কেন দিয়েছি, কারণ এখানে মাল্টিপল কন্ডিশন আসবে। কেমন, B9 ইজ ইকুয়াল টু ইনকাম, B9 ইজ ইকুয়াল টু হাউজিং, কমা দিয়ে বাকিগুলো লিখতে হবে না। অর, অর তো আর লিখবো না, B9 ইজ ইকুয়াল টু আমার কি আছে, ইউটিলিটিস। ইউটিলিটি, এই যে বানানগুলো লেখার সময় কিন্তু খুব সাবধান, UTILITIES, প্লিজ যা লেখা আছে বানান কিন্তু দেখে দেখে লিখবেন। হ্যাঁ, ভুল বানান লিখবেন না, এক্সাইটেড হয়ে ভুল বানান লিখবেন না। আমি কিন্তু করতে নিষেধ করছি, আপনারা দেখেন কিভাবে করতে হয়, তারপরে আপনারা করেন, করার জন্য আমি সময় দিব। যাই বলি সব উল্টাপাল্টা করেন। ইউটিলিটিস দিলাম, ট্রান্সপোর্ট দিলাম। একটা জিনিস লিখতে হবে এভাবে, কমা দিয়ে B9 ইজ ইকুয়াল টু এন্টারটেনমেন্ট, B9 ইজ ইকুয়াল টু ফুড। ফুড তো দিয়েছি, তাহলে ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, আর্নিং, এটুকু। এই সবগুলো লেখার পরে আপনি ব্র্যাকেট দিয়ে অরের ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, ঠিক আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, প্রত্যেকটা কিওয়ার্ড লেখা, ক্যাটাগরির প্রত্যেকটা ওয়ার্ড লেখা, এবং এই ওয়ার্ডগুলোকে স্পেলিং মিস্টেক করা যাবে না, কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না। নর্মালি যা যা আছে, এন্টারটেনমেন্ট, ট্রান্সপোর্ট, ফুড, তারপরে আপনার ইউটিলিটিস, এই মাঝখানে সবগুলোকে যাতে অর অর দিয়ে লেখার পিছনে কারণ কি, যাতে সে সবাইকে ভ্যালিডেশনে রাখতে পারে। ওকে দিলাম, সবাইকে, মানে যতগুলো ক্যাটাগরি আছে সবাই। না, ওটা তো বলে নাই আপনাকে করতে, আপনাকে করতে বলছে যে ক্যাটাগরিতে করা যাবে না তা না, করা যাবে, কিন্তু এখানে সেটা বলে নাই। এখানে শুধু বলেছে যে আপনার ইনকামের জন্য ইনকাম, এক্সপেন্সের জন্য এক্সপেন্স, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন এখানে তো দিলাম, তাহলে ইনকাম দিলাম, নিয়ে নিল। বাকিগুলোতে যদি দেই, আমি যদি অন্য কিছু একটা দেই, যেমন ধরেন আমি বললাম যে আমার মেডিকেল পারপাসে খরচ হচ্ছে, তাহলে কি করবে, আমাকে লিখতে দিবে না। যা যা ক্যাটাগরি এখানে দেওয়া আছে শুধু তাদের উপরে গুলো। এখন একটা সেলে ভ্যালিডেশন দিচ্ছেন, এটা আপনাদের অনেকেরই ভুল হচ্ছে। কালকে অনেকে প্র্যাকটিস করার সময় আমি দেখেছি যে ইনকামে একটা ভ্যালিডেশন দেওয়ার পরে জিনিসটাকে এরকম আউট করে দেন, দিয়ে পুরা সেলটা এভাবে কপি সেলস দিবেন, কপি সেলস, ঠিক আছে।
কপি সেল দেওয়ার পরে সবাই এটাকে পাবে, সবাই এই জিনিসটা পাবে। পাওয়ার পরে এবার আপনি ইনকাম লেখেন। আমি আগে বললাম একটা সেলে ভ্যালিডেশন দিলেন, দেওয়ার পরে একটা সেলে আপনি ভ্যালিডেশন দিলেন, দেওয়ার পরে পুরো সেলগুলো যাতে সেটা পায় তার ব্যবস্থা করলেন। আইদার এভাবে কপি সেল দিতে পারেন, অথবা এই যে ডাটা ভ্যালিডেশন যখন দিয়েছেন তখন আপনি বলে দিতে পারেন যে কি করবে, অ্যাপ্লাই দিস সেটিংস টু অল আদার উইথ সেম সেটিংস, এভাবে দিলে চলে আসবে। এবার আপনি একটা একটা করে ইনকাম লিখেন, তাতে আপনার ভ্যালিডেশন দেওয়া হলো এবং চেকিংটাও হয়ে গেল যে আমি অ্যাকচুয়ালি সবাই ঠিকঠাক পেয়েছি কিনা। ইউটিলিটিস, না কোনো রিঅ্যারেঞ্জ করে লিখতে পারবেন না, যা লেখা আছে ঠিক হুবহু। তাহলে হ্যাঁ, রিঅ্যারেঞ্জ করে ওটা নেবে আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা না, ওটা সমস্যা নেই, ওটা সমস্যা নেই। এখানে দেখেন আরেকটা বিষয় হচ্ছে সার্কেল। সার্কেল করলে হচ্ছে কোথায় কোথায় আপনার ডাটা ভ্যালিডেশন হয়েছে সেটা দেখা দেয়। কোথায় আমি দেখলাম, এখানে কি হয়েছে, ইউটিলিটিস লেখার সময় আমি বানান মনে ভুল লিখছি, UTIL পড়ে গেছে, একটা বানান ভুল হবে, ওই বানান ভুলই লিখতে হবে। LITIES, আহা, দিলাম, দিয়ে এবার হচ্ছে এটাকে কপি করে নিয়ে আসলাম। বিরক্তিকর, এখনো কিন্তু আমি কিবোর্ডে আওয়াজ পাচ্ছি, অর্থাৎ আমি যেটা করতে বলতেছি সেটা না করে অন্য একটা কিছু করতেছে। করতে নিষেধ করলাম তো আমি, আপনার 10টা মিনিট কি সহ্য করা যায় না? এখানে যে 4 তারিখে ইনকাম আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফুড হবে, ফুড। ইউটিলিটিস, ট্রান্সপোর্ট, 4 তারিখে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফুড হবে, গ্রসারিস, ফুড। ইনকাম দিয়েছি হচ্ছে টেস্ট করার জন্য, একটু পরেই আবার ইনকাম দিব, কিন্তু অ্যাকচুয়ালি এটা ফুড হবে 4 তারিখে। হ্যাঁ 4 তারিখই তো, হ্যাঁ 4 তারিখে এটা হচ্ছে ইনকাম না, এটা হবে ফুড। হ্যাঁ এটা ইয়ে লেখেন, ফুড লিখেন, ফুড মানে ক্যাটাগরিটা ফুড হবে। হুম, ইনকামটা আমি টেস্ট করার জন্য দিয়েছিলাম, একটু পরে টেস্ট করবো, আবার টেস্ট করলে তখন বুঝতে পারবেন। দেখেন এই যে যখন আমি ভ্যালিডেশন দিয়ে সবাইকে ভ্যালিডেশন দিয়ে যখন ডাটা ইনপুট দিলাম, তখন যেটা হয়েছে যে আমার দুইটা জিনিস হয়েছে, একটা হচ্ছে আমার চেক হয়ে গেছে যে সবাই ভ্যালিডেশন পেয়েছে কিনা, এবং আরেকটা জিনিস হয়েছে যে আমার প্রত্যেকটা সেলে ভ্যালিডেশন দেওয়ার সময় সময় আমরা হচ্ছে বানান যদি কোনো কারণে ভুল হয় সেটাও দেখা গেছে। যেমন এখানে এসে আমি দেখতে পাইছি যে আমার বানানে একটা ভুল হয়েছিল যখন ভ্যালিডেশন দিছি। তো তখন কিন্তু আবার এখান থেকে ঠিক করা শুরু করবেন না, একদম প্রথমটা থেকেই ঠিক করা শুরু করবেন। যে কোনো ফর্মুলা, যে কোনো ফাংশনালিটি যদি ভুল পেয়েই যান, তাহলে সেই ভুলটা ঠিক করতে হবে কোথা থেকে, ফার্স্ট সেল থেকে। ফার্স্ট সেল থেকে এখনো চোখে অনেকের চোখ মনিটরে, আপনারা কিন্তু আমরা যখন বলি তখন ঠিক অন্য একটা কাজ করতে থাকেন, এবং যখন আমরা করতে দেই তখন হাজারটা প্রবলেম বের হয়, বিকজ অফ আপনারা লিসেন করেন না। আজকে সকালবেলা স্যার কথা বলতেছে, আপনাদের স্যারের কথা শোনার পর্যন্ত সময় নাই। এখন যদি আমি কিছু আচ্ছা দেখেন, এরপরে হচ্ছে ইনকাম যদি হয়, আমাকে ইনকাম এই কথাগুলো আছে। এখন এখানে দেখেন ক্যাটাগরিতে একটা সিঙ্গেল পয়েন্ট আছে কি, ইনকাম।
আর বাকি সবকিছু হচ্ছে আপনাদের এক্সপেন্স। এখন এখানে বলতেছে যে ক্যাটাগরি ফিল্ডে আমার ছোট্ট একটা ভ্যালিডেশন আছে, এই ভ্যালিডেশনটা আমরা দিয়ে ফেলছি যে আমাদের কি করতে হবে, যে আমরা ওরা যেই পয়েন্টগুলো দিয়েছে শুধুমাত্র সেই পয়েন্টগুলো নিয়ে আমরা কাজ করব, আদার কোনো বিষয় নিয়ে আমরা কোনো কাজ করব না। নেক্সট যেটা হচ্ছে আমার এখানে টাইপে বলতেছে কি যে যদি ইনকাম হয় তাহলে ইনকাম আছে, আদারওয়াইজ সবকিছু এক্সপেন্স। তাহলে এটা আমরা নর্মাল ফর্মুলায় আমরা জানি যে আমরা ইফের ফর্মুলায় যাব, যে ইফ আমার এখানে বি সেলে যদি ইনকাম পায় তাহলে কি দাও, ইনকাম আদারওয়াইজ এক্সপেন্স। তাহলে আসলো। এখন দেখেন এখানে আমি যে কি লিখছি বি নাইনে আমি লিখছি যে যদি ইনকাম হয় তাহলে কি দিতে, বানান কি ভুল ভুল লিখছি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বি9 এ যদি ইনকাম থাকে তাহলে ইনকাম, আদারওয়াইজ এক্সপেন্স। ইনকাম যদি এখানে ইনকাম পায় তাহলে ইনকাম, আদারওয়াইজ এক্সপেন্স। মানে আমাদের নর্মাল যে ইফ, এটা লজিক্যাল টেস্ট হলে হলো, না হলে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছে যে এই যে টাইপের ইনকাম আর এক্সপেন্স, একে বলতেছে যে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে বলে দিচ্ছে, দেখেন টুলসেই বলে দিচ্ছে যে অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং ফর হাইলাইট ইনকাম উইথ গ্রিন কালার এবং এক্সপেন্স উইথ রেড কালার, যেটা আমরা অলরেডি শিখে ফেলছি। কি করব, এখানে যাব, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেল রুলস, টেক্সট দ্যাট কন্টেন্টস, এখানে লিখবো যে ইনকাম হলে থাকবে গ্রিন, আর এক্সপেন্স হলে আপনাদের টেক্সট দ্যাট কন্টেন্টস এক্সপেন্স। এটা হচ্ছে আমার, এইটুকু হলো কাজ। ঠিক আছে। আচ্ছা, এবার এইটুকু পর্যন্ত আপনারা করবেন, তার আগে আমি একটা জিনিস বলে দেই যে টোটাল মান্থলি ইনকাম, টোটাল মান্থলি ইনকাম আমরা বুঝতে পারতেছি টোটাল মান্থলি ইনকাম কি হবে, যোগ, কোনো কিছুর একটা যোগ হবে। টোটাল মান্থলি এক্সপেন্স তার মানে কি হবে, কোনো, নো 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 নো, যোগই হবে কার, এক্সপেন্স গুলা। আবার প্যারামিটার কে ইনকাম, আবার প্যারামিটার কে এক্সপেন্স। ঠিক আছে। তাহলে টোটাল মান্থলি ইনকাম এবং টোটাল মান্থলি এক্সপেন্স, এই দুটো হচ্ছে যোগ দিতে হবে। এখন কথা হচ্ছে যে কি দিয়ে করব যোগ, আমরা কি দিয়ে যোগ করি, সাম। আর এটা কি দিয়ে করি, সাম। যখন প্যারামিটার থাকে তখন কি দিয়ে যোগ করি, সাম ইফ। মনে আছে, একদম প্রথম ক্লাসে করছিলাম না, যে সাম ইফ যদি মেল পার্সন হয় তাহলে শুধু মেল গুলার মার্কস যোগ করো। এখানেও সেম কাজটা, যে টোটাল মান্থলি ইনকামে শুধু ইনকাম কথাটা থাকবে ক্রাইটেরিয়া হিসেবে, তাহলে আপনি যোগ করতে পারবেন সবগুলো ইনকামকে। আর যখন এক্সপেন্স থাকবে, প্যারামিটার হিসেবে কে থাকবে, এক্সপেন্স থাকবে। লিখে দেই ইজ ইকুয়াল টু সাম ইফ, রেঞ্জ কে হবে, কোথায় ইনকামকে দেখবে, রেঞ্জ, রেঞ্জ হচ্ছে এই যে এইটা, নট ইনকাম কিন্তু এখানেও আছে, খেয়াল করে দেখেন ইনকাম এখানেও আছে এখানেও আছে, তাহলে রেঞ্জ কোনটা হবে। আচ্ছা, টাইপের ঘরে ধরে দিলাম যে আমি টাইপের ঘরে দিব। ঠিক আছে। রেঞ্জ আমি বলছি যে কোনো রেঞ্জ দেওয়ার সময় লক করে দেন, বেটার। ঠিক আছে। ক্রাইটেরিয়া কে ইনকাম, সাম রেঞ্জ কে অ্যামাউন্ট। গুড, কে বলছেন,
ব্যাস। এখন যদি আমি এখানে ওই যেটা ভুল লিখছিলাম, কত এখন 30,000 টাকা, একটাই ইনকাম আছে, যেন 30,000 টাকা, ঠিক আছে। ওই যে আমি একটা ভুল লিখছিলাম, বলছিলাম একটু আগে 4 তারিখে লিখছি কি ইনকাম। এখন যদি এটাকে ইনকাম বানিয়ে দিই, তাহলে এখানে ইনকাম আসতেছে, এবং এখানে এই যে 30,000 থেকে 1800 যোগ করে দিছে, 31,800 টাকা আসছে। এটা ছিল, ওটা চেক করেছিলাম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে চেক করেছিলাম, বুঝতে পারছেন? অর্থাৎ এখানে ইনকাম দিয়ে আমি চেক করলাম যে আমার এই জায়গাটায় ইনকাম কথাটা আসে কিনা, এক, এবং আমি যখন যোগ করতে যাব তখন ইনকামের অ্যামাউন্টটা যোগ হয়েছে কিনা এটা দেখার জন্যই ওখানে ইনকাম লেখা ছিল, পরে এটাই প্রিন্ট করছি, এজন্য ভুলটা চলে আসছে, বুঝতে পারছি? এটা চেকিং করছিলাম আর কি। একইভাবে এক্সপেন্সে কি হবে, ইজ ইকুয়াল টু সাম ইফ রেঞ্জ কি হবে। এইবার আসেন যে এখানে ছিল কি বি ক্যাটাগরিতে বি সেলও ইনকাম আছে, আবার জি সেলও ইনকাম আছে, রাইট? দুই জায়গায় ইনকাম আছে, কিন্তু এক্সপেন্স কথাটা দেখেন শুধু কোন সেলে আছে, জি সেলে আছে। তার মানে আমি টাইপের ঘর থেকেই ওই এক্সপেন্স আর ইনকাম জিনিসটাকে নিব, আমি এখান থেকে কোনো কিছু নিব না। এখানে ইনকাম লেখা আছে, বাট এই সেলটাকে আমি চুজ করব না। কেন? কারণ হচ্ছে যে এখানে এক্সপেন্স নাই, যেহেতু এখানে আছে আমার ইজি ফরওয়ার্ড হবে, আমি এখানে সবাইকে রেঞ্জটাকে চুজ করব, চুজ করে বলবো যে তোমার এখানে যদি এক্সপেন্স থাকে তাহলে তুমি কি দাও, সাম রেঞ্জ করো। একজন ম্যাডাম আমাকে একটা জিজ্ঞেস করছিল, ম্যাডাম আমরা কোন জায়গায় লক করতেছি, কোথাও লক করতেছি না, মানে কেন এটা করতেছি? আমি আপনাদেরকে সহজ সাজেশন যেটা দিব যে লক অবশ্যই করেন, সেটা ম্যাক্স মিন লিখেন তাও লক করেন, কোনো সমস্যা নেই, কিন্তু লক না করলে কোনো কোনো ফর্মুলাতে আপনি এরর পাবেন। এই জন্য আমি বলবো যে যখনই আপনি কোনো একটা রেঞ্জ লিখতেছেন, আপনি বেটার আপনি লক করেন, বেটার আপনি লক করেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে নেট ব্যালেন্স কি, এই দুটার বিয়োগফল, শেষ। কাউন্ট ইফ তো আসবেই না, কাউন্ট ইফে আসবেই না। হ্যাঁ, রো আপ ডাউন করে, ইয়েস, সেল অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়, তখন অনেক প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত আপনারা করেন। যে কি করব, আমরা এখানে ক্যাটাগরি ফিল্ডে চেঞ্জ আনবো, আমরা টাইপের ঘরে কিছু সূত্র লিখব, এবং আমরা সাম ইফ এখানেও কিছু কাজ করব, এখানে কিছু কাজ করব, দরকার হয় আমি সবগুলো ফর্মুলা লিখে দিচ্ছি, আমি নোটপ্যাডে লিখে দিচ্ছি, আপনারা নোটপ্যাড দেখে দেখে করেন। এখনই দেখায় ফেলি, সেটা হচ্ছে দেখেন আমার এরপরেরটাই বলছে কি, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে শো বাজেট, শো বাজেট রেঞ্জ, রাইট? এটা এটা একটু কমপ্লেক্স জিনিস, শো বাজেট রেঞ্জ এটা কমপ্লেক্স জিনিস, র্যাঙ্ক এটাও একটু কমপ্লেক্স জিনিস। এই দুটো জিনিস আমি আপাতত স্কিপ করে, না না লাঞ্চের পরে নয়, এখানে চলে আসতেছি। অ্যাপ্লাই ভি লুকআপ অনলি ফর এক্সপেন্সেস, খেয়াল করে দেখেন, অ্যাপ্লাই ভি লুকআপ অনলি ফর এক্সপেন্সেস, হ্যাঁ। আর এই যে চার্ট বানাতে বসে, দুইটা জিনিসই আমরা এখন দেখে ফেলবো। প্রথমত বলতেছে অনলি ফর এক্সপেন্সেস, আচ্ছা, কিন্তু আমার এই যে টেবিলটা আছে, সবাই খেয়াল করি নিজেদের মনিটরে, এখন স্কিপ করেন, এখন এখানে দেখেন আমাকে যেটা বলতেছে যে এই যে আমার টেবিল, এই টেবিলে দেখেন কি আছে, কিছু ইনকাম আছে, কিছু এক্সপেন্স আছে, এইটা হচ্ছে আমার প্রবলেম। আমার যদি বরাবর সব ইনকাম থাকতো বা বরাবর সব এক্সপেন্স থাকতো, তাহলে ভি লুকআপ করাটা অনেক ইজি হয়ে যেত, যেটা আমরা আগে করে আসছি, তাই না? কিন্তু গ্যাঞ্জামটা বাঁধাইছে কে, এক্সপেন্স আর ইনকাম সব মিলে ঝিলে আছে। এখন থেকে এই যে বাজেট রেঞ্জেও একই অবস্থা, র্যাঙ্কেও একই অবস্থা, লুকআপেও একই অবস্থা, সব বলতেছে কি
এক্সপেন্স আর ইনকামের উপর। তো এক্ষেত্রে আমরা কি করব, এবং এখন শুধু যেহেতু এক্সপেন্স বলতেছে, ভি লুকআপ অনলি ফর এক্সপেন্সেস যেহেতু বলতেছে, তার মানে এক্সপেন্স নিয়ে আমি চিন্তা করব। এখন দেখেন এক্সপেন্স পারপাসে, এটা তো এক্সপেন্স এখানে ডিফল্ট আছে, বাট এখানে এক্সপেন্স পারপাসে কিন্তু অনেকগুলো খরচ আছে, হাউজিং আছে। এবার আমার ইউটিলিটিস পারপাসে আমি কয়বার খরচ করছি মাসে? 2বার। ফুড পারপাসে কয়বার খরচ করছি? 2বার। 3বারও খরচ করতে পারি, 4বারও করতে পারি না? এখন যখন আপনি ভি লুকআপ, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এন্টারটেনমেন্ট আসবে বরাবর, এখানে ভি লুকআপে এখানে কি আসবে? এন্টারটেনমেন্ট আসবে, মানে আপনার ক্যাটাগরি গুলো আসবে আর টোটাল অ্যামাউন্ট আসবে, রাইট? আসবে না? এখন কথা হচ্ছে যে এন্টারটেনমেন্ট পারপাসে তো এটা না হয় একবার খরচ হয়েছে, কিন্তু ফুড পারপাসে কি ঘটবে? 2বার খরচ হয়েছে। তাহলে এখানে কি বরাবর 400 বা 600, মানে 600 বা 800-র মধ্যে কোনটা দেখাবে? এটা ভেজাল আছে না? আছে না? তারপরে আবার ইউটিলিটিস পারপাসে 2বার আছে। এখন যখন আপনি ইউটিলিটিস এখানে চুজ করে দিবেন, তখন কি 1100 দেখাবে নাকি 500 দেখাবে? এটা গেঞ্জাম আছে না? হুম। তো এই কারণে আমরা কি করি, যে আমরা ভি লুকআপ করি, এক্সপেন্সের উপরে ভি লুকআপ করি, কিন্তু তার আগে আমরা একটা কি করি, আমরা হচ্ছে আরেকটা কাজ করে নিই। সেটা হচ্ছে যে আমরা এখানে ভি লুকআপ করার আগে আমরা একটা হেল্পার টেবিল বানাই। ভি লুকআপ করার আগে আমরা কি করি, একটা হেল্পার টেবিল বানাই। বানাতে যাবেন না, বানাতে যাবেন না, ঠিক আছে? আমি টের পাই, বুঝছেন? মানে আমি আসলে আমি একটা না না না, আরে ব্রেক, আজকে তো সারাদিনই ব্রেক। আমি কালকে 7 ঘন্টা ঘুমাইছি এখানে, বুঝছেন? আমি যখন অ্যালার্ম দিতেছি দেখেছি 7 ঘন্টা ঘুমাইছি। হ্যাঁ, বাসায় আমি 7 ঘন্টা ঘুমানোর সুযোগ পাই না, মাথার উপর উঠে। হ্যাঁ, না, আমার মানে ওই যে বলতে পারেন আলহামদুলিল্লাহ বলেন যাই বলেন, আমি শুলেই ঘুম। আমি, আমার হাজবেন্ড বলে তুমি কানতে কানতেও ঘুমাও, মানে আমি ধরেন কান্না করতেছি, কান্না করতে ঘুমিয়ে উঠছি। হ্যাঁ, মানে আমার মানে ঘুমানো মানে ঘুম আসছে মানে ঘুম। খুব কমই হয় যে ঘুমে ডিস্টার্ব হয়, যদি পিচ্ছি কিছু না করে, আদারওয়াইজ। তো একটু দেখি, হ্যাঁ দেখেন, আর আপনারা একটু তাড়াতাড়ি ঘুমাবেন, আর এত বেশি প্র্যাকটিস করবেন না। আপনারা রাতে অনেকক্ষণ প্র্যাকটিস করছেন, এত বেশি প্র্যাকটিস, কম প্র্যাকটিস করবেন, মানে কম স্ট্রেস নেবেন। হ্যাঁ, না না, আমি বলছি এখানে যেটা হচ্ছে যে আমার একটা হেল্পার টেবিল তৈরি করব। হেল্পার টেবিল ফর ভি লুকআপ। হ্যাঁ, ভি লুকআপ ডিপেন্ড কি করবে? অনলি অন এক্সপেন্স। এই, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমরা কি করব, আমি এভাবে এটা এরকম মার্ক করে নেই কেন, যাতে দেখতে সুবিধা হয়, মানে আমার জন্য সুবিধা হয় আর কি। তো এখানে আমরা ক্যাটাগরি গুলোকে আনবো, আর এখানে আমরা অ্যামাউন্ট আনবো, অ্যামাউন্ট। অর্থাৎ আমার বড় টেবিলের একটা ছোট ভার্সন তৈরি করতেছে। হ্যাঁ, আচ্ছা, বড় টেবিলের ছোট ভার্সন যখন তৈরি করতেছি, তখন আরেকটা কাজও করতে হবে। সেটা হচ্ছে, খেয়াল রাখেন, আমি আবারও কি বলছি, একটু আগে কি বললাম, যে আমার টেবিলগুলোতে যেটা মেইন সমস্যা, সেটা হচ্ছে যে এই বড় টেবিলে যেটা মেইন সমস্যা, ইনকাম আর এক্সপেন্স ভাই বোনের মতো মিলে ঝিলে বসে আছে, ঠিক আছে? এদেরকে কি করতে হবে? আলাদা করতে হবে। এখন আলাদা করার পসিবিলিটি হচ্ছে, যা যা আপনার ক্যাটাগরিতে যেগুলো নতুন নতুন আছে, যেমন কি কি আছে, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, এগুলো সবগুলো এখানে লিখে দেন। হাউজিং মানে নিয়ে আসতে হবে আর কি, ম্যানুয়ালি লিখে দিচ্ছি, টাইপিং করে লিখে দিচ্ছি। ফুড, ইউটিলিটিস, এন্টারটেনমেন্ট,
আর এটা হচ্ছে ট্রান্সপোর্ট। হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট। ওকে, এই পাঁচটাই, তাই না? 1 2 3 4 5, পাঁচটা ক্যাটাগরি আছে। এখন এদের আন্ডারে অ্যামাউন্ট গুলো কিভাবে আসবে? কথা হচ্ছে যে আমরা মানে ভিলুকআপ দিয়ে আমাদের কাজ কি হবে, এখানে সবাইকে নিয়ে আসা, এনে করসপন্ডিং অ্যামাউন্টকে নিয়ে আসা। এখন কি করব, হাউজিং পারপাসে কত খরচ হয়েছে সেই অ্যামাউন্ট গুলাকে টেনে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে কি করব, এই যে সাম ইফ করছিলেন সেই সাম ইফই করবেন। এই যে সাম ইফ করছিলেন আগে, এই সাম ইফই করবেন। কিন্তু এবার দেখেন সাম ইফ, খেয়াল করেন, সাম ইফ রেঞ্জ কে হবে বলেন তো? রেঞ্জ কে হবে? টাইপের ঘরের এক্সপেন্স হবে না ক্যাটাগরির ঘরে এক্সপেন্স? রেঞ্জ ক্যাটাগরির ঘরে হবে, কারণ এক্সপেন্স এই ওয়ার্ডটা এখানে আছে, বাট বি কলামে কিন্তু নাই। আপনাকে এখন যোগ করতে হবে কার? হাউজিং পারপাসে কি টোটাল কত খরচ হচ্ছে। তার মানে আমার প্যারামিটার বা ক্রাইটেরিয়া কে? হাউজিং। হাউজিং হচ্ছে আমার সাম ইফের কি, সাম মানে কি, সাম হচ্ছে সবাইকে যোগ করো, আর সাম ইফ হচ্ছে পার্টিকুলার একটা প্যারামিটারের উপর যোগ করো। আমার প্যারামিটার কে? হাউজিং। এই হাউজিং কথাটা কোথায় আছে? ক্যাটাগরি সেলে আছে। তাহলে আমাকে কি করতে হবে, ক্যাটাগরি সেলকে চুজ করতে হবে। এটা হচ্ছে আমার রেঞ্জ, ক্রাইটেরিয়া কে? হাউজিং, লিখে দিতে পারেন হাউজিং, আর আমার যোগ করব কাকে? অ্যামাউন্টকে। শেষ। ঠিক আছে, একটা থাকলে একটা, দুটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা, তাই না? তারপরে এটা লক করলাম। এই যে একটা কষ্ট মষ্ট একটা সূত্র লিখলাম, খেয়াল করেন, আবারও বলতেছি খেয়াল করেন, মাঝখানে কিছু স্যার আছেন ওনারা খালি নিজেরা কাজ করেন, খেয়াল করেন না কিছুই। এই যে লিখলাম, লেখার পরে এটাকে ধরে এভাবে টান দিব, দিলাম কপি সেল হলো, দিলাম কপি সেল দিলাম। এরপরে হাউজিং এর জায়গায় কি লিখে দিব? ফুড। ইউটিলিটিস এর জায়গায় ইউটিলিটিস। হ্যাঁ 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 হ্যাঁ, চিনে দিতে পারেন। ইউটি এল আই টি আই এস। এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি লিখে দেন কিন্তু অ্যাসেসরি যদি চেঞ্জ করে তখন কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে, যদি কলাম চিনে দেন। আর যদি লিখে দেন তাহলে যতগুলা ইউটিলিটিস পারপাসে খরচ হয়েছে তত। আপনি যদি এখানে সেল চিনিয়ে দিলেন যে হাউজিং, হ্যাঁ, কিন্তু এখানে যদি পরে ইউটিলিটিস লিখে উনি, আচ্ছা কোথায় কোথায় যে, এই যে এটা কোথায় কোথায়, ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, কোনো সমস্যা নাই, হ্যাঁ চিনিয়ে দেন, তাও আরো ভালো। এটা তো আরো আরো বেটার অপশন হলো। হাউজিং এর জায়গায় আপনি এখানে চিনিয়ে দিলেন যে আমার এই সেল, এই সেলে যা আছে তাহলেও সে নিবে। বুঝতে পারছেন? এই এখানে ট্রান্সপোর্ট লিখে দেন, বাস। তাহলে কি হলো, অনলি কি এক্সপেন্স, অনলি এক্সপেন্স গুলো চলে আসলো এক, এবং এক্সপেন্স গুলোর মধ্যে যত ভাগ ছিল সেই ভাগগুলা কি যোগ হয়ে গেছে। যোগ হয়ে যাওয়ার পরে এইবার আপনি এখান থেকে ভি লুকআপ করেন। কিভাবে করবেন? ভি লুকআপের আগের কাজ, এখানে সবাইকে লিস্ট আকারে আনতে হবে। তাহলে ডাটা ভ্যালিডেশনে যাব, গিয়ে লিস্ট দিব, আর সোর্স হিসেবে চিনিয়ে দিব এইগুলো, দিলাম। এবার ভি লুকআপ করব, লুকআপ ভ্যালু কে হবে? ক্যাটাগরি
অনেকগুলো ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি, হ্যাঁ, কমা দিয়ে লুকআপ টেবিল অ্যারে এটা দিতে পারেন, এটাই দিবেন। কেন ছোট টেবিলটা দিব, নট বড় টেবিল, কারণ বড় টেবিলে ইনকাম এবং এক্সপেন্স সব মিলে ঝিলে আছে। কমা দিয়ে কলাম ইন্ডেক্স 1 2 2, 0 এনে আসছে, অনেকের এনে আসে, সে এনে কেন আসে, কারণ আমি এখানে সিলেক্ট করিনি। বুঝতে পারছি? তাহলে কনসেপ্টটা আগের মতোই, খালি কি হচ্ছে এবার আমাকে একটু, হ্যাঁ, গুছিয়ে নিতে হবে, গুছিয়ে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে এরপরে আমি আরেকটু যাবো, আগাবো। দুইটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে দেখেন, মেক, একদম লাস্ট পয়েন্টটাতে যাব, লাস্ট পয়েন্টটাতে গিয়ে আমরা ব্রেকে যাব। মেক আ চার্ট অন টোটাল মান্থলি ইনকাম অ্যান্ড টোটাল মান্থলি এক্সপেন্স উইথ ডিফারেন্ট কালার্স। ঠিক আছে, অর্থাৎ আপনাকে চার্ট বানাইতে হবে। তা কার উপর চার্ট বানাতে হবে, টোটাল মান্থলি ইনকাম আর টোটাল মান্থলি এক্সপেন্স চুজ করলেন, টোটাল মান্থলি ইনকামকে চুজ করলাম, টোটাল মান্থলি এক্সপেন্সকে চুজ করলাম, চুজ করে ইনসার্ট চার্ট, চার্টে গিয়ে আপনাকে যেই কোনো চার্ট মেনশন করে দেয় না, আপনি যে কোনো একটা চার্টই চাইলে দিতে পারেন। তবে আমরা কি করি সবসময়, এই যে এই চার্টটা না, এটা আমি ভুলে দিয়েছি, আমরা অ্যাকচুয়ালি ইনসার্টে গিয়ে আমরা এই চার্টটাকে চিনিয়ে দিব। এখন এটা দিল না, এখন এটা অলরেডি দুইটা কালার আসে, অনেক সময় বলে যে এটাকে ডিফারেন্ট কালার দিতে, এটা ডিফারেন্ট কালার হয়ে আসছে। যদি না আসে এখানে চুজ করবেন, চুজ করে জাস্ট কালারটা চেঞ্জ করে দিবেন, এই। হ্যাঁ, আবার অনেক সময়, যেমন এইটা এক সময় আসছিল, একবার আসছিল, এটা কি বুঝছে যে শুধু একটা কলাম চার্ট বা বাই চার্ট, মানে কলাম চার্ট তৈরি করতে বলছে। আবার অনেক সময় মানে একটা টুলসে কতটুকু চেঞ্জ করে, আর একটা চেঞ্জ করছে কি, এই যে চার্টটা দিছে না, এটা বানিয়েছি না আমরা, এটা চার্ট বানিয়েছি না, এরকম একটা চার্ট বানালাম। আবার অনেক সময় বলে কি যে এটা তো চার্ট বানালাম, এটা এটা দুইটা হয়ে গেছে, একটা কমে। আবার অনেক সময় বলে কি যে এই যে হাউজিং আছে, ফুড আছে, ইউটিলিটিস আছে, ট্রান্সপোর্ট আছে, এদের উপর একটা কি চার্ট বানাও, পাই চার্ট বানাও। বুঝতে পারছি? অনেক সময় বলে যে টোটাল মান্থলি ইনকাম অথবা টোটাল মান্থলি এক্সপেন্সের উপর কি বানাও, না, কলাম চার্ট বানাও বা চার্ট বানাও, অনেক সময় বলে। আবার অনেক সময় টুলসে একটু চেঞ্জ করে বলে কি যে এই চারটা জিনিসের উপরে পাই চার্ট বানাও। ঠিক আছে, এই হচ্ছে চেঞ্জ আনে, আর কোনো চেঞ্জ তেমন একটা আনে না। বুঝতে পারছেন? চেঞ্জ মানেই ছোটখাটো চেঞ্জ হবে, বাট হুবহু কনসেপ্ট গুলা সেম থাকে। ওকে, তাহলে আপনারা এতটুকু, হ্যাঁ, এবার আমি ওই সূত্রটা বড় করে লিখি, আপনারা এতটুকু একটু প্র্যাকটিস করেন, তারপরে আমরা মেইন কমপ্লেক্স বিষয়টা যাব। আরো কমপ্লেক্স আছে, ইয়েস। হ্যাঁ হ্যাঁ, বাজেট রেঞ্জ কমপ্লেক্স, এবং র্যাঙ্ক, র্যাঙ্ক অনলি ফর এক্সপেন্স। আমরা র্যাঙ্ক তো করেছি, কিন্তু এই র্যাঙ্কের সাথে ওই র্যাঙ্কের একটু পার্থক্য আছে। আচ্ছা, পাই চার্ট হচ্ছে কি যে কোনো একটা পোর্শন যদি আমরা জানতে চাই, যেমন ধরেন আপনাদের 20 জন স্টুডেন্টের মধ্যে কয়জন মেল আছে, কয়জন ফিমেল আছে, এইটা যদি আমরা জানতে চাই, পোর্শন যদি জানতে চাই কোনো কিছু, তখন আমরা ইউজ করি হচ্ছে পাই চার্ট সাধারণত। হ্যাঁ, পাই চার্ট ইউজ করি যে আমার 20 জন স্টুডেন্টের মধ্যে 18 জন বা 14 জনের মতো হচ্ছে মেল, 4-5 জনের মতো হচ্ছে ফিমেল। এই ক্ষেত্রে আমরা হচ্ছে পাই চার্ট করি কোনটা কিছু পোর্শন, যেমন মান্থলি ইনকামের মধ্যে হাউজিং পারপাসে টোটাল কত খরচ হলো, আমার 4-5টা পার্পাসে খরচ হচ্ছে, এর মধ্যে কোনটা পারপাসে কত খরচ হচ্ছে সেটা দেখার জন্য। আর ধরেন কলাম চার্ট বা এই যে এরকম বার চার্ট বা লাইন চার্ট, এগুলো হচ্ছে আপনি কম্পেয়ার করবেন। যখন কম্পেয়ার কি করতেছেন, যে আমার গত আমার ব্যাচ ওয়ানে, আপনার ব্যাচ ওয়ানে মানে ওভার দ্য পিরিয়ড বলা হয়, ওভার দ্য পিরিয়ড আপনার কম্প্যারিজন, মানে ধরেন প্রথম ব্যাচে আমার এতজন পাশ করছিল, দ্বিতীয় ব্যাচে এতজন পাশ করছিল, আস্তে আস্তে পাশের হার
বাড়তেছে অথবা কমতেছে, ইনক্রিজিং বা ডিক্রিজিং যে একটা ট্রেন্ড আছে, এই ট্রেন্ড গুলো বলার জন্য আমরা লাইন চার্ট ইউজ করতে পারি, বার চার্ট ইউজ করতে পারি, ঠিক আছে? এইভাবে। বা কোনোটা স্ক্যাটার্ড ইনফরমেশন, যে এই লোকেশনে আপনারা করোনার সময় দেখছিলেন যে এই লোকেশনে বেশি ইনফেক্টেড হচ্ছে, এই ধরনের যদি কিছু জানতে চাই তখন হচ্ছে আমরা লাইন চার্ট অথবা বার চার্ট গুলো ইউজ করি। কম্প্যারিজন বিটুইন ডাটা অথবা ওভার দ্য পিরিয়ড ডাটা, তখন আমরা লাইন চার্ট অথবা কলাম চার্ট ইউজ করি। আর যে কোনো কিছুর পোর্শন, ধরেন এই এই এখানে 5টা ট্রেডের ক্লাস হয়, কোন ট্রেডে কত পার্সেন্ট স্টুডেন্ট ইনরোল হইল, এ ধরনের যদি কিছু জানতে চান তখন হচ্ছে আমরা পাই চার্টে ইউজ করি। পোর্শন 40%, 30%, এভাবে। সিঙ্গেল সিরিজ অফ ডাটা, এটার জন্য পাই চার্টই বেশি ইম্পর্টেন্ট। আর কি দিছে ওখানে, কি দিছে জানি, পাই চার্টই দেখ, সিঙ্গেল সিরিজ অফ ডাটা, এটার জন্য হচ্ছে পাই চার্ট। সিঙ্গেল সিরিজ অফ ডাটা মানে কি, ডাটার কি বলেন, বিষয়টা হচ্ছে যে এনএসডিএ ইম্পর্টেন্ট জিনিস রয়ে গেছে। একটা হচ্ছে একটু শুরু করে সবাই একটু দেখেন, হ্যাঁ, অনেকে না থাকলে নাই, আমার শুরু করতে হবে। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে শো বাজেট রেঞ্জ বেসড অন ইনকাম। হ্যাঁ, শো বাজেট রেঞ্জ অ্যাকচুয়ালি হচ্ছে কি বেসড অন ইনকাম, এটা না, বিষয়টা হচ্ছে আপনাকে বাজেট রেঞ্জ করতে হবে। বাজেট রেঞ্জ কি করতে বলতেছে, বাজেট রেঞ্জ হচ্ছে কি যে আপনার এই যে টোটাল মান্থলি ইনকামটা আছে, এখানে মান্থলি ইনকাম কি হচ্ছে, যোগ হয়ে আসতেছে না, ইনকাম গুলো সব যোগ হয়ে আসতেছে না, সবাই মিলে যোগ হয়ে আসতেছে। এখন বলতেছে এই যে টোটাল মান্থলি ইনকামটা আছে, এই মান্থলি ইনকামে 20% মানে 30,000 টাকা 20% কত হতে পারে, 6,000 টাকা। 3 দুগুণে 6, তাই না? যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে কি হচ্ছে, আপনার 30,000 টাকা, দেখতে পাচ্ছেন সবাই, ইন্টু 20 ডিভাইডেড বাই 100, তাই না? 6,000 টাকা। এখন এই 6,000 টাকা উপরে যারা আছে, 6,000 টাকার উপরে যে খরচগুলো আপনার আছে, এক্সপেন্স গুলা, তারা হচ্ছে কি হবে, ওভার বাজেট। যেমন ধরেন এই যে হাউজিং, কি লেখা আসবে, ওভার বাজেট, BUDJET, বাজেট। ইলেকট্রিসিটি বিল 1,100 টাকা, 6,000 টাকার নিচে না উপরে, ইন রেঞ্জ, ঠিক আছে? এই বাকি সবগুলোই কি হচ্ছে, ইন রেঞ্জের মধ্যে পড়ে যায়, তাই না? আর এইটাকে বলতেছে যদি এখানে কোন একটা ইনকাম পাও তাহলে কি দিবা, ইনকাম লিখবা। যদি ইনকাম কথাটা পাও তাহলে ইনকাম লিখবা, আর যদি এক্সপেন্স কথাটা পাও তাহলে প্রত্যেকটা এক্সপেন্স কত টাকা, ওই 20%-এর, মান্থলি ইনকামে 20%-এর বেশি হলে ওভার বাজেট, আর হবে এখন কম হলে ইন রেঞ্জ, আদারওয়াইজ। হ্যাঁ, এখন এটা যদি আমরা হিসাব করতে যাই আমরা কিভাবে লিখব, ফর বাজেট রেঞ্জ, BUDJET, বাজেট রেঞ্জ, আমি প্রথমে কথায় লিখে দেখাচ্ছি, পরে সেল দিয়ে লিখে দেব। লিখবো কি যে ইফ আমার ইনকাম আর এক্সপেন্স কথাটা কোথায় লেখা আছে, এই যে এখানে টাইপের ঘরে, হ্যাঁ, তাহলে টাইপের সেল অ্যাড্রেস, খেয়াল করেন সবাই, খেয়াল করেন, ম্যাডাম কই আছেন, ওই জন্য চলে গেছেন, আচ্ছা যাই হোক, টাইপের সেল অ্যাড্রেসে যদি কি থাকে, টাইপের সেল অ্যাড্রেস ইজ ইকুয়াল টু, যদি ইনকাম হয় তাহলে কি লিখবো, ইনকাম। এখন তোলার দরকার নাই, খালি দেখেন বুঝেন, ইনকাম হয় তাহলে ইনকাম লেখাটা উঠবে। আর যদি তা না হয়, এটা হলো কন্ডিশন,
এই কন্ডিশন ট্রু হলে ইনকাম, আর ফলস হলে, এবার আমি এক্সপেন্স কথাটা লিখি সাধারণত, কিন্তু এখানে আমাকে এক্সপেন্স কথাটা লিখতে বলতেছে না, এখানে বলতেছে ওভার বাজেট ইন রেঞ্জ এগুলো লিখতে, কিন্তু কি কিসের উপর চেক করে, কিছুটা চেক করে। হ্যাঁ, তখন আমি লিখবো যে ইফ আমার অ্যামাউন্ট কোথায় আছে, অ্যামাউন্ট যদি মানে খরচের অ্যামাউন্টটা, অর্থাৎ অ্যামাউন্ট অ্যামাউন্ট হ্যাঁ হ্যাঁ, না 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 না, এই যে অ্যামাউন্টের ঘরটা, অ্যামাউন্টের সেল অ্যাড্রেসটা যদি টোটাল মান্থলি ইনকামের, শুধু ইনকাম না কিন্তু টোটাল মান্থলি ইনকামের 20%-এর কম হয়, টোটাল মান্থলি ইনকামের 20%-এর কম হয়, তখন আমরা কি দিব, ইন রেঞ্জ। আর যদি না হয় তাহলে ওভার বাজেট। এটা তো বুঝছি, তাই না? তাহলে এটাকে যদি এখন আমি সেল দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমরা কি লিখবো, ইফ টাইপের সেল অ্যাড্রেস হচ্ছে আমার G5 না G9, মনে হয়, দেখি G9, G9 যদি ইজ ইকুয়াল টু যদি ইনকাম হয়, তাহলে আমরা কি লিখবো, ইনকাম। কিন্তু ইফ অ্যামাউন্ট মিন্স হচ্ছে আমার এটা কত, D9 আমার এখানে, হ্যাঁ D9 যদি টোটাল মান্থলি ইনকাম কোথায় আছে আমার, একদম নিচে এসে টোটাল মান্থলি ইনকাম হচ্ছে C22, ওই সেল চিনিয়ে দিতে হবে। এবং সেল শুধু চিনিয়ে দিলে হবে না, সেলকে কি করতে হবে, লক করে দিতে হবে। কেন লক করতে হবে সেটা একটু পরে বলি, আপাতত C22 লিখলাম। D9 মানে হচ্ছে অ্যামাউন্টের ঘর, এই যে অ্যামাউন্টের ঘরটা, অ্যামাউন্টের ফার্স্ট ঘরটা আর কি। অ্যামাউন্ট যদি C20 মিন্স আমার টোটাল মান্থলি ইনকামের যদি 20%-এর 20% এভাবে সরাসরি লেখা যায়, 20%-এর কম হয়, তাহলে কি দিব, ইন রেঞ্জ, আদারওয়াইজ ওভার বাজেট, হ্যাঁ। ওকে, এখন ব্র্যাকেট ক্লোজ করার ব্যাপার, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন বিষয়টা হচ্ছে আমি এই মুহূর্তে আমি এটা পেস্ট করে দিব, দেওয়ার পরে কি ঘটে সেটা দেখেন, তারপরে কথা বলেন। হ্যাঁ, এখন আপাতত দিচ্ছি, দেখেন দিলে কি হয় ঘটে সেটা দেখেন। তাহলে আমার আসার কথা হচ্ছে এরকম, তাই না? এরকম আসার কথা না, যেগুলো আমি হাতে লিখছি বা চোখে দেখে কম্পেয়ার করে লিখছি। এবার আমি একটা নতুন সেল নিলাম, নিয়ে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করলাম। আমার এটা হচ্ছে ম্যানুয়ালি, বাজেট রেঞ্জ রিটেন ম্যানুয়ালি, ম্যানুয়ালি ঠিক আছে। বাজেট রেঞ্জ রিটেন ম্যানুয়ালি, বাজেট রেঞ্জ সূত্র দিয়ে, তাই না? দেখেন কি ঘটে, একটু দেখে নেন স্যারেরা, একটু দেখে নেন, তারপরে লিখেন, যা লেখা লিখতে পারবেন, অনেক সময় পাবেন। পুরোটা প্র্যাকটিস করার জন্য আপনারা এখনই অনেক সময় পাবেন, নামাজের পরে, নামাজের আগে। রিটেন বাই ফর্মুলা দিলাম, ইজ ইকুয়াল টু দিলাম, পেস্ট করে দিলাম। হ্যাঁ, দুইটা ইজ ইকুয়াল টু আসছে, একটা সরা দিলাম। প্রথমটা আসছে কি, ওভার বাজেট G9, এখন ওটা চেঞ্জ হয়ে গেছে, সেলটা চেঞ্জ হয়ে গেছে, আমি সেলটা ঠিক করে দিলাম।
ওই যে একটা সেল বেশি নিয়েছি, H9, এবার ঠিক আছে। কি আসছে? ভুলভাল আসছে, তাই না? প্রথমটা ইনকাম, ইনকাম ঠিক আছে। পরেরটা ওভার বাজেট, তাও ঠিক আছে। এরপরেরটা ইন রেঞ্জ, এটাও ঠিক আছে। এরপরে গিয়ে সব হওয়ার কথা ইন রেঞ্জ হয়েছে ওভার বাজেট। কেন? কেন? তার পিছনে বড় কারণ হচ্ছে, এখানে এসে দেখেন আমি বলছি কি টোটাল মান্থলি ইনকামের উপরে ঘটবে কাহিনী। কম্পেয়ার করবে কারে নিয়ে? টোটাল মান্থলি ইনকামের 20%। তাহলে টোটাল মান্থলি ইনকাম আমার C22 তে আছে, রাইট? C22 তে আছে প্রথম সেলটার জন্য। এরপর সেলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। C4, C24 এ কিছু আছে, এটা আছে। এটার সাথে কম্পেয়ার করলে কি হবে? এটা তো নেট ব্যালেন্স, আমার মান্থলি ইনকাম না। কিন্তু আমার মান্থলি ইনকাম কোথায় আছে? অনলি C22। অলওয়েজ C22 থাকতে হবে। আবার দেখেন এরপরে এখানে এসে করতেছি কত? C26 আছে। C26 এ কোনো মান নাই। 0 into 20%, অলওয়েজ ওভার বাজেটই হবে। বুঝতে পারছেন? তাহলে আমাকে কোথায় লকটা করতে হবে? কেন লক করতে হবে? কারণ যাতে কোনো চেঞ্জ না হয়, সেল অ্যাড্রেসের কোনো চেঞ্জ না হয়। সেক্ষেত্রে আমার কি করতে হবে? আমি যদি C22 কে লক করে দেই, দিয়ে এবার যদি আমি এই ফর্মুলাটাকে টান দেই, তাহলে আমাকে মেজারমেন্টটা ঠিকঠাক মতো দেবে। তাহলে লকের প্রয়োজনীয়তাটা আপনারা বুঝতে পারলেন? লক হচ্ছে কি, যে কোনো একটা জিনিসকে অ্যাবসলিউট করে রাখা। অলওয়েজ তোমার এখান থেকেই তুমি কম্পেয়ার করো। হ্যাঁ, কম্পেয়ার করো। ঠিক আছে? তাহলে আমার কি হলো? আমরা বুঝতে পারলাম যে এখানে মেইনলি কি করতেছে, আমরা প্রথমে কি করতেছি, টাইপের সেল অ্যাড্রেসকে বলতেছি যে তোমাকে, তোমার এখানে যদি কোনো ইনকাম থাকে তাহলে ইনকাম, আদারওয়াইজ কি হবে? প্রত্যেকটা এক্সপেন্সের জন্য সেই এক্সপেন্সটা টোটাল মান্থলি ইনকামের 20%-এর মধ্যে কিনা, 20%-এর মধ্যে বা তার সমান বা তার চেয়ে কম হলে ইন রেঞ্জ, আর যদি বেশি হয় তাহলে ওভার বাজেট। এখানে শুধু, এখানে ম্যাডামরা যারা ছবি তুলেছেন তাদেরকে আমি বলি, এখানে অবশ্যই কি করতে হবে? এটা লক করার পরে তারপর ছবিটা তুলেন। ঠিক আছে? অর্থাৎ টোটাল মান্থলি ইনকাম কি হয়ে যাবে? অলওয়েজ লক হয়ে যাবে। ইয়েস, অবশ্যই ইনকাম অন্য জায়গায় থাকতে পারে। আপনি এই পর্যন্ত ইনকাম করছেন, এরপরে আপনি ধরেন অফিস যাওয়ার পথে আপনি মোটরসাইকেল চালান, অফিস যাওয়ার পথে পাঠাও সার্ভিস দিলেন, বাসায় ফেরার পথে দেয় না অনেকে, সেটা আপনার একটা ইনকাম হতে পারে না? বা আপনি কোনো এক জায়গায় ভিজিটে গেলেন, সেটাও তো আপনার একটা ইনকাম হতে পারে। তাহলে আপনি কি করলেন? এখানে বলে দিলেন যে আমার মাসের এই জায়গায় এসে একটা ইনকাম হচ্ছে, 2 তারিখে আমি একটা ইনকাম করছি। তাহলে দেখেন এখানে ইনকাম হচ্ছে, এখানেও ইনকাম আসতেছে। ইনকাম আসার পরে আপনার টোটাল মান্থলি ইনকাম বেড়ে যাচ্ছে। টোটাল মান্থলি ইনকাম বেড়ে যাওয়ার পরে এখন যখন আপনি আবার হিসাব করতেছেন, তখন আবার এই বাজেটের রেঞ্জটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন সেল রেঞ্জ দিবেন? আপনার শেষের দিকে থাকবে মানে এটার বাইরে? বলেন। হুম 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 হ্যাঁ, আপনার প্রথম কথা, আপনার আপনার এইখানে ধরেন আপনি এখানে একটা ইনকাম লিখলেন, মন চাইলো একটা ইনকাম লিখে দিলেন, এখানে একটা ইনকাম লিখে দিলেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে রেঞ্জ কেন দিবেন? আপনি যখন সূত্র লিখতেছেন তখন সবাইকে চেঞ্জ করতে হবে। আপনি এখানে 9 জুনে
একটা ইনকাম লিখে দিলেন, দিতে পারেন না? 24 ইনকাম, হ্যাঁ সবকিছু তো চেঞ্জ হচ্ছে, যোগ হচ্ছে না, রেঞ্জ করার দরকার হচ্ছে না, কারণ আপনার এখানে আমি তো সূত্র এভাবে লিখছি যে হ্যাঁ টাইপের সেল অ্যাড্রেস লিখুন। আমরা অলওয়েজ কি করতেছি, আমরা ডাইনামিক অলরেডি করে ফেলছি, সূত্রের মাধ্যমে ও ডাইনামিক হয়ে গেছে। এখন আপনার অ্যাসেসর এসে যদি বলে এই ইউটিলিটির জায়গায় আমি এখানে ইনকাম লিখবো, বলবেন যে স্যার লেখেন, সমস্যা নেই, যোগ হবে। যতবার এখানে ইনকাম হচ্ছে, টাইপের ঘরে কি হচ্ছে, ইনকাম হচ্ছে। হ্যাঁ চিনে নিছে, এটা মানে ডাইনামিক হয়ে গেছে, আপনার সূত্রটা মোটামুটি ডাইনামিক হয়ে গেছে। এখন যদি বলেন যে, অর্থাৎ এই যে টেবিলটা ওনারা দিছে, এই টেবিলের মধ্যে উনি যে কোনো এক জায়গায় চেঞ্জ করলেই, টেবিলের মধ্যে যে কোনো এক জায়গায় চেঞ্জ হলেই এটা চেঞ্জ হবে, চেঞ্জ হলেই আপনার এটা চেঞ্জ হয়ে যাবে, ইনকাম এক্সপেন্স সব বরাবর হয়ে যাবে। কিন্তু যদি টেবিলের বাইরে কিছু দেয়, বাইরে এসে 9 তারিখে দিল একটা, তখন আপনাকে কি করতে হবে, সব জায়গায় রেঞ্জ যা লিখছেন সেখান থেকে রেঞ্জ একটা কি করতে হবে, বাড়াই দিন। কিন্তু ওটা উনি কখনোই করবে না, উনি টেবিলের ভিতরেই কোনো একটা ইনকামে আপনাকে দেখবে। যখন দেখবে আপনি পুরো কাজটা করে ফেলছেন, তখন আপনাকে জিজ্ঞাসা করবে, আচ্ছা এই জিনিসটা কিভাবে আসছে একটু বলেন তো, ঠিক আছে একটু বলেন, তাহলে আপনি বলে দিবেন যে এখান থেকে এভাবে ইনকাম আসছে। এই টুলস এর বাইরে কোনো কিছু জিজ্ঞাসা করা উনার মানে এখতিয়ার নাই, বাট জিজ্ঞাসা করলে করতে পারে, অনেকে করে। অনেকে এসে বলে যে আচ্ছা বলেন তো কম্পিউটারে কয়টা মেমোরি আছে, কম্পিউটারে কয়টা কি আছে, অনেকে করে ফেলে, করুক। একজনকে যখন জিজ্ঞাসা করবে বাকিরা শুনবেন, শুনে গুগল করে দেখে তারপর বলে দিবেন স্যার 2টা মেমোরি আছে, সে বলবে না হয় নাই, বলবে জি স্যার আমি তো এই 2টা জানি, পরের জিনিসটা আমার মনে পড়তেছে না। মনে পড়তেছে না বললে আর কোনো কিছু বলার নেই, আপনার কোনো কিছু যদি জানেন মনে পড়তেছে না, এর উপরে তার কোনো কথা নাই, ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে আপনার টোটাল ইনকাম, হলে ইনকাম, আদারওয়াইজ রেঞ্জ হলে ওভার বাজেট, ঠিক আছে। সরি আবার একটু বলেন, হ্যাঁ স্যার আবার বলেন। G9 yes টাইপের সেল অ্যাড্রেস, না 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 করেন না, আমি আরেকটু যাই, এটা করেন পরে করেন, আমি বললাম তো আপনারা সময় পাবেন, আপনারা করতে পারবেন, প্রবলেম নাই, লেট মি ফিনিশ। আচ্ছা এরপরে হচ্ছে র্যাঙ্ক, র্যাঙ্ক হলে শেষ, র্যাঙ্কের জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। র্যাঙ্কটা আসলেই ইম্পর্টেন্ট। আমরা মোটামুটি র্যাঙ্ক কিভাবে করি, ইজ ইকুয়াল টু র্যাঙ্ক দিয়ে দেই না, র্যাঙ্ক আমরা নাম্বার, কে নাম্বার হবে অ্যামাউন্ট, এখানে আর কোনো কিছুকে নাম্বার দেওয়ার জায়গা নেই, একমাত্র অ্যামাউন্টই আছে। তাহলে দিলাম কমা, দিলাম রেফারেন্স দিব কি, সিম্পল এটা, অর্ডার দিব কি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং একটা দিয়ে দিলেই হবে, দিলাম। দেওয়ার পরে কি হয়েছে, ও কোথায় দিলাম, অফ এখানে নাম্বার, একটু দেখি হ্যাঁ করেন, আমি করার সময় দিব। রেফারেন্স কমা অর্ডার দিয়ে দিলাম। বাকিদেরকে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এভাবে টান দিতে হবে, তাও আসবে না, কারণ হচ্ছে আমার সেল অ্যাড্রেসটা উল্টাপাল্টা আছে। ও লক করতে হবে, সরি, আমার F9 কি হলো, এটা স্পিল টিল কি আসে এগুলো, র্যাঙ্ক 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 D9, D9 থেকে D7, ও ও ভুল করছি, প্রথমে হচ্ছে নাম্বার, সরি নাম্বার, তারপরে রেঞ্জ, রেঞ্জটা চাইলে লক করে দিবেন,
লক করলেই বেটার আর কি, কমা দিয়ে অর্ডার। আচ্ছা দেখেন আমাকে কি বলছে, র্যাঙ্ক, এটা আমি র্যাঙ্ক করছি, নর্মাল র্যাঙ্কের যে ফর্মুলা, র্যাঙ্ক করছি না। এখন ওরা কিন্তু বলছে, কি বলছে, অনলি ফর এক্সপেন্স, তার মানে কি শুধু খরচে। তাহলে আমাকে তো এই যে প্রথমেই দিয়ে রাখছে ইনকাম রে 1 নাম্বার, হলো র্যাঙ্ক তো হলো না, অনলি ফর এক্সপেন্স হলো না। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা একটু ইফ কন্ডিশন দিয়ে এভাবে ঘুরে পেঁচা লিখতে পারে যে ইফ যদি টাইপের ঘরে কোনো ইনকাম পাও তাহলে ইনকাম লেখো, আদারওয়াইজ র্যাঙ্ক করো, বলতে পারি। দেখি কি করে। ইনকাম পাও তাহলে কি করো, একটা হাইফেন দিয়ে দাও, লিখতে পারি না, একটু খেয়াল করি। হ্যাঁ, আদারওয়াইজ র্যাঙ্ক করো। দেখি এবার কি করে। প্রথমটা হাইফেন দিচ্ছে, বাকিগুলাকে র্যাঙ্ক করার চেষ্টা করতেছি আমরা। তাহলে যেখানে যেখানে আপনি ইনকাম লিখছেন সেখানে সেখানে কি দিছে, হাইফেন দিছে। আমি এটাকে ইউটিলিটিস বানিয়ে দেই, ইউটিলিটিস, আর এই ইনকামটা আছে ইউটিলিটিস। তাহলে যেখানে যেখানে ইনকাম পেয়েছে হাইফেন দিয়েছে, আদারওয়াইজ কি দিছে, র্যাঙ্ক করছে। কিন্তু র্যাঙ্ক করতে গিয়ে দেখেন 1 নাম্বারকে মিস করে গেছে, মিস করে ফেলছে না। এই পার্টিকুলার দুইটা সমস্যার কারণেই আমাদেরকে আরেকটা হেল্পার টেবিল নিতে হবে। এইখানেই আমার সমস্যা, ঠিক আছে। মানে এতক্ষণ ভালোই ছিল, এখন ওই যে এই পুরা সেল, এই পুরা কাজটা একটাই ভেজাল, সেটা হচ্ছে ইনকাম আর এক্সপেন্স সব মিলে ঝিলে আছে। এইটা দূর করার জন্যই আমাদেরকে এত কষ্ট করতে হতেছে। তো একইভাবে আমরা কি করব, হেল্পার টেবিল নিব। প্লিজ খেয়াল করেন, বুঝার ব্যাপার আছে, বুঝে দরকার হয় 3 বার প্র্যাকটিস করেন, পুরো দিন কালকে সময় আছে প্র্যাকটিস করেন, ঠিক আছে। আচ্ছা, এই জন্য তো আজকে এই টপিকটা ধরছি, হেল্পার টেবিল ফর র্যাঙ্ক বেসড অন এক্সপেন্স, ঠিক আছে। আমার এখানে কে থাকবে, আমার থাকবে হচ্ছে, দেখেন কাকে কাকে আনতে হবে হেল্পার টেবিলে, একই কথা আগের হেল্পার টেবিলে যা করছি, ক্যাটাগরি আর অ্যামাউন্টকে আনতে হবে। আমি কাকে আনতে হবে খেয়াল করে দেখেন, ক্যাটাগরি, আর এখানে আনবো কাকে, অ্যামাউন্ট। আগেও এই দুইটারই আনছিলাম। এবার ক্যাটাগরিতে এসে আমরা কি করব, যে ভাই তুমি ক্যাটাগরি ফিল্ড থেকে সব ক্যাটাগরিকে নিয়ে আসো, কিন্তু কাকে আনবা না, ইনকামকে আনবা না। কাকে আনবা না, ইনকামকে আনবা না, ইনকামকে আনবা না। আর অ্যামাউন্টের ঘরে সব অ্যামাউন্টকে নিয়ে আসবা, কিন্তু কাকে আনবা না, ইনকামকে আনবা না। মানে এই দুইটা সেলের আমি একটু নোটিস করে দিই, দেখেন এই ক্যাটাগরি ফিল্ডটা এবং এই অ্যামাউন্ট ফিল্ডটা কে এখানে আনতে হবে, ঠিক আছে। সেটার জন্য আমরা কি করি দেখেন, একটু খেয়াল করেন, এখানে মজার জিনিস আছে একটা। ইফ একই কথা, এই টাইপের ঘরে যদি ইনকাম পাও তাহলে দাও হচ্ছে ফাঁকা। ফাঁকা, ফাঁকা যে জিনিসটা, এটাকেও স্ট্রিং এর মধ্যে রাখতে হয়, ফাঁকা রাখাটা স্ট্রিং এর মধ্যে রাখতে হবে। আমরা হাইফেন দেওয়ার সময় কি করছি, এই, তারপরে হাইফেন, তারপরে এই। আর ফাঁকা দেওয়ার সময় হচ্ছে ইনকাম হলে ইনকাম, কমা দিয়ে এই, এই যে শুরু করলাম, কোটেশন ইয়ে শুরু করলাম, তারপরে একটা স্পেস বারে ক্লিক করলাম, তারপরে আবার দিলাম। ইনকাম হলে ইনকাম, ফাঁকা। আদারওয়াইজ কি হবে, এই সেলে B9 যা আছে তাকে নিয়ে আসো। এবার দেখেন সবাই
চলে আসবে। আসলো ইউটিলিটিস, ফুড, ইউটিলিটিস, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট সবাই চলে আসে। কি বলতেছি যে টাইপের ঘরে যদি এটা আবারও করব, সমস্যা নাই। এই দেখেন অ্যামাউন্টের ঘরে কি করব, ইজ ইকুয়াল টু ইফ টাইপের ঘরে যদি তুমি কি পাও, ইনকাম পাও, তাহলে কাকে আনবা, ফাঁকা থাকবে। তাহলে ফাঁকা রাখার জন্য কি করব, হ্যাঁ, কোটেশন মার্কসের শুরু স্পেস বারে প্রেস করবেন, তারপরে আবার কোটেশন মার্কের শেষ, ফাঁকা থাকলো। আদারওয়াইজ অ্যামাউন্ট আনবো। কোন ঘরটা, কোন সেলটা চিনিয়ে দিব, D9, D9 কে চিনিয়ে দিলাম। এখন দেখেন সব D9 গুলা চলে আসছে। ঠিক আছে, মানে এই সেলটারই কপি পেস্ট এখানে হয়েছে, ইনকাম কি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এবার আপনি এই সেল থেকে র্যাঙ্ক করেন। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে ম্যাডাম এত সূত্রমূত্র কেন লিখছেন, হাতেও তো লেখা যায়, লেখেন, প্রবলেম নাই। আপনি এটা বসে বসে যদি টাইপিং করতে পারেন করেন। আপনি ইনকামের ঘরটা ইনকাম লেখলেন না, বাকি সমস্ত ঘরে আপনি হাউজিং কথাটা মানে সূত্র না লিখে হাউজিং লিখে দিলেন 1200 টাকা, ইউটিলিটিস 1100 টাকা, ফুড 600 টাকা, ফুড 1800 টাকা লিখে দেন, প্রবলেম নাই, আপনি লিখতে পারবেন। হেল্পার টেবিলটা বানায়া আপনি, আমি ফর্মুলার মাধ্যমে আনছি, আপনি ফর্মুলা না লিখে নর্মাল হাতেও লিখতে পারেন। ফর্মুলা লেখার পিছনে কারণ হচ্ছে যে টাইপিং যাতে তাড়াতাড়ি হয় এই জন্য আর কি। আনলেন, এবার আপনি এখান থেকে র্যাঙ্ক করবেন। কি র্যাঙ্ক করবেন, লিখেই রাখছি যে ইফ আপনি লেখেন যে টাইপের ঘরে যদি ইনকাম পাও তাহলে ইনকাম লেখো বা হাইফেন দাও, আদারওয়াইজ এবার আপনি র্যাঙ্ক করান। র্যাঙ্ক করবে কি, র্যাঙ্ক নাম্বার, নাম্বার কি হবে, এখন কিন্তু আর এইদিকে নাম্বার খুঁজবো না, এই অ্যামাউন্টটাকে ধরবো, কমা দিয়ে রেফারেন্স কি হবে, পুরাটা F4 কমা অর্ডার 0 বা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং। ইয়েস, ওকে। এবার আপনি যখন দিবেন তখন দেখবেন 1 থেকে শুরু হয়ে সবাই আসে। একটু আগে যখন আমি র্যাঙ্ক করেছিলাম তখন 2 কে মানে 1 কে মিসিং করছে, বাট এখন যখন আপনি র্যাঙ্ক করতেছেন 1 থেকে 7 পর্যন্ত যারা আছে সবাইকে দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার টোটাল কাজ। হেল্পার টেবিল নাও, অনলি ফর এক্সপেন্সের জন্যই আমরা হেল্পার টেবিলটা নিলাম, আদারওয়াইজ আমাদের নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এবার বলেন এই দুইটা অংশে কে কোনটা বোঝেন নাই, সেটা আরেকবার রিপিট করব।